সকলকেই ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, শিক্ষামূলক রাশিবিজ্ঞান, তার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং ম্যাথমেটিক্যাল পার্টসের মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম স্ট্যাটিস্টিক্সের বেসিক পার্টসটা, একদম বেসিক পার্টস। প্রথমে আমরা জানবো যে এই যে স্ট্যাটিস্টিক্স শব্দটা কোথা থেকে এসেছে। রাশিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স, যেটা বলছি স্ট্যাটিস্টিক্স শব্দটা এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে। আবার কেউ কেউ মনে করছেন ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা থেকে। আবার জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে। এখানে দেখো স্পেলিংটা একটু আলাদা, টিআই কে, আর আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে টিআই সি। এবং ফ্রেঞ্চ ওয়ার্ড স্ট্যাটিস্টিক, এটাও স্ট্যাটিস্টিক, বাট এখানে কিউ ইউ ই। এই স্পেলিংগুলো একটু খেয়াল রেখে জাস্ট মনে রাখতে হবে। তাহলে টোটাল কতগুলো জায়গা থেকে আমরা স্ট্যাটিস্টিক শব্দটা পেলাম? ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক এবং ফ্রেঞ্চ শব্দ স্ট্যাটিস্টিক। বাট এই দুই স্ট্যাটিস্টিক্সের মধ্যে স্পেলিংটা ডিফারেন্স রয়েছে। রাশিবিজ্ঞান আমাদের কেন প্রয়োজন? এডুকেশনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স তো একটা স্বতন্ত্র বিষয়, স্বতন্ত্র সাবজেক্ট। সেটা 11-12 থেকে শুরু করে পড়ানো হয় পরবর্তী হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের এই রাশিবিজ্ঞানের উপযোগিতা বা প্রয়োজনীয়তাগুলো কি রয়েছে এডুকেশনাল পার্সপেক্টিভে যদি দেখি। প্রথমত হচ্ছে শিক্ষার্থীর প্রকৃত গুণ প্রকাশ, অর্থাৎ তার কোয়ালিটি এক্সপ্রেশন করার জন্য। একজন শিক্ষার্থীর কোনো ক্লাসের মধ্যে সে কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছে বা তার কতটা অ্যাচিভ হয়েছে সেটা বোঝার জন্য এই স্ট্যাটিস্টিক্স ইউজ করা হতে পারে। নেক্সট হচ্ছে তথ্যের সংক্ষিপ্তকরণ এবং সুবিন্যাস। তথ্যের সংক্ষিপ্তকরণ এবং সুবিন্যাস বলতে এই যে আমরা সারা বছর বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, পরীক্ষা দেওয়া হয়, ইন্টারনাল হয়, সেমিস্টার হচ্ছে, লাস্ট ফাইনাল সেমিস্টার হচ্ছে, টেস্ট হচ্ছে, মানে একটা ধারাবাহিক কিন্তু অভিক্ষা চলছে চলছে। লাস্টে গিয়ে একটা ফাইনাল এক্সাম হচ্ছে, তুমি লাস্টে গিয়ে একটা মার্কশিট হাতে পাচ্ছ। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্সের কাজ কিন্তু ওই লাস্ট মার্কশিটটা তোমার হাতে ধরিয়ে দেওয়া। তাহলে কি সামগ্রিক সারা বছর ধরে তোমার যত কিছু অ্যাক্টিভিটিস হয়েছে সেটাকে একটা সংক্ষিপ্ত আকার দিয়ে তোমার কাছে প্রেরণ করে দেওয়া হলো মার্কশিটের মাধ্যমে। এইটা স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট। দেন শিক্ষামূলক তথ্যের নির্ভরযোগ্য বিশ্লেষণ। যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলোকে রিলায়েবল অ্যানালাইসিস করা প্রয়োজন এবং সেটা করে থাকে স্ট্যাটিস্টিক্স। কেন নির্ভরযোগ্য বিশ্লেষণ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে সম্ভব? কারণ স্ট্যাটিস্টিক্স আমরা এর পরবর্তীতেই দেখব যে এই দুই ধরনের এখানে গ্রাফ ইউজ করা হয় এই এই বিশ্লেষণ করার জন্য, এবং অ্যানালাইসিসের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তোমরা সেগুলো পরবর্তীতে আরো ভালো করে জানবো। কিন্তু এখানে যেটা মেনলি যে এই যে নির্ভরযোগ্য বিশ্লেষণ, দুই ধরনের গ্রাফ ইউজ করা হয়, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে গ্রাফিক্যাল। এই গ্রাফগুলোর মাধ্যমে কিন্তু এই বিশ্লেষণটা, অর্থাৎ একজন শিক্ষার্থীর কোথায় ইমপ্রুভমেন্ট হয়েছে, কোন ইয়ারে কোথায় ডিমোশন হয়েছে, সমস্ত কিছুটা কিন্তু ধরা পড়তে পারে স্ট্যাটিস্টিক্সের বিশ্লেষণের মাধ্যমে। শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়, যেটা বললাম এর মধ্যে ইনক্লুডিং শিক্ষার্থীর ভবিষ্যৎ রূপরেখা নির্ণয়। ধরো ক্লাস 9-এ একজন শিক্ষার্থী একটা নাম্বার পেয়েছে, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষাতে একটা নাম্বার পেয়েছে, ক্লাস 8-এ যখন পরীক্ষা হয়েছিল তখন সে একটা নাম্বার পেয়েছে। এইরকম বিভিন্ন ক্লাসের নাম্বারগুলো দেখার পরে নির্ণয় করা যেতেই পারে, প্রেডিক্ট করা যেতে পারে যে মাধ্যমিকে সে কিরকম ফল করতে পারে। যদি এই প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখা যায় যে তার রেজাল্ট তুলনামূলকভাবে গুড, তাহলে বলা যেতে পারে যে মাধ্যমিক পরীক্ষাতে তার রেজাল্ট মোটামুটিভাবে ঠিক হতে পারে, ভালো হতে পারে। এই যে একটা প্রেডিক্ট করার ব্যাপার, এইটা করা হতে পারে রাশিবিজ্ঞানের মাধ্যমে।
সামগ্রিকভাবে শিক্ষামূলক মূল্যায়ন একটা, সেটা শুধুমাত্র শিক্ষার্থীর একাডেমিক দিক থেকে নয়, সমস্ত দিক থেকে তার, যেটা বললাম যে সমগ্র বছর ধরে তার যে অ্যাক্টিভিটিস চলে, সেই সামগ্রিকভাবে মূল্যায়ন কিন্তু একমাত্র রাশিবিজ্ঞানের মাধ্যমেই পসিবল হয়। এই গেল উপযোগিতা বা গুরুত্ব। এইবারে আমরা দেখব যেগুলো থেকে মানে রাশিবিজ্ঞানটা যাদের উপর দাঁড়িয়ে রয়েছে, আমাদের রাশিবিজ্ঞান করতে গেলে, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করতে গেলে যেই বিষয়গুলো প্রাথমিকভাবে প্রয়োজন হয়, যেগুলো জানতে হয়, সর্বপ্রথম হচ্ছে একটা ওয়ার্ড আমরা জানি, ভ্যারিয়েবল বা চল। এটা যদি আমরা আবার নেটের সিলেবাস ওয়াইজ পড়ি, সেখানে আমাদের বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল পড়তে হয়, কিন্তু আমরা এই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের জন্য দুই ধরনের ভ্যারিয়েবলের কথা উল্লেখ করব। এক হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। নেটের ক্ষেত্রে সেই পার্সপেক্টিভটা সম্পূর্ণ আলাদা। এখানে বিচ্ছিন্ন চল, বিচ্ছিন্ন চল মানে বুঝতে পারছো যে একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না। এখানে যদি কিছু একটা থাকে আর একটা এরকম দূরবর্তী স্থানে, এরকম দূরবর্তী স্থানে থাকতে পারে, অর্থাৎ একটা থেকে কিন্তু আর একটার দূরত্ব বেশ কিছুটা মাঝে থাকবে, এটা হচ্ছে গ্যাপ হবে। যেমন ধরো যদি আমি বলি যে 5, 5-এর পরে 8, তারপরে 11, তারপরে 14, তাহলে কি এর মাঝে বেশ কিছুটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। এইটা হচ্ছে বিচ্ছিন্ন চল, অর্থাৎ মাঝখানে একটা ছেদ থাকতে পারে বা বিরাম থাকতে পারে। এইটা কিরকম, ধরো এখানে এক্সাম্পল দেওয়া হয় যে কোনো একটি বিদ্যালয়ে আহ, শিক্ষার্থীর সংখ্যা, এটিকে কোন ধরনের চলের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। শিক্ষার্থীর সংখ্যা, এটা সিঙ্গেল কোটেশনে থাকবে। তাহলে এখন হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা যদি বলা হয়, আমরা এভাবেই বলতে পারি যে 5, 6, 7, 8, কিন্তু আমরা এটা তো বলতে পারি না যে 5.5 জন বা 6.3 জন, এই রকম তো কিছু হতে পারে না। দশমিকে কখনোই শিক্ষার্থীর সংখ্যা আসে না, মানুষের সংখ্যা আসে না। তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন চল, অর্থাৎ যেই চলগুলোকে আমরা মাঝখান থেকে ভাঙতে পারবো না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চল। যেমন শিক্ষার্থীর সংখ্যা, এটাকে আমরা কখনোই কিন্তু একে অপরের সঙ্গে ভেঙে বলতে পারবো না যে একজন, হাফজন, এইরকম ব্যাপার থাকছে না। কিন্তু অবিচ্ছিন্ন চল কি, যেটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে কি হয় না, মাঝখানে একটা বিরাম থাকে। কিরকম, ধরো শিক্ষার্থীর উচ্চতা, বলা যেতেই পারে 5 ফুট 3 ইঞ্চি, এত সেন্টিমিটার, এত মিলিমিটার, ইটিসি টিসি করে যত খুশি তুমি কিন্তু সেখান থেকে বের করে নিতে পারো। অর্থাৎ পয়েন্টে পয়েন্টে কিন্তু তোমার বের হতে পারে। বয়স যদি বলা হয়, একটা শিক্ষার্থীর বয়স হতে পারে 16 বছর, কত সামথিং মাস, কিছু ঘন্টা, কিছু মিনিট, কিছু সেকেন্ড, মিলি সেকেন্ড, যাবতীয় কিছু কিন্তু ওখানে তুমি ভেঙে 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 নিয়ে আসতে পারো। এটা হচ্ছে অবিচ্ছিন্ন চল। তাহলে এখান থেকে দুটো এডুকেশনাল এক্সাম্পল মাথায় রাখতে হবে। বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, অবিচ্ছিন্ন চলের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স বা উচ্চতা, এগুলো সবই। এবারে এইগুলোকে জাস্ট মেনলি মনে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে এবারে ধরো এইগুলো দিল না, তোমাকে হয়তো দিয়ে দিল যে তোমার সোসাইটিতে, তোমার মানে পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে রক্তদান শিবিরে দেখা গেল যে 30 জন মানুষ রক্তদান করেছেন। তাহলে এই যে 30 জন মানুষকে আমরা এখানে কোন ধরনের ভ্যারিয়েবলের বা চলের অন্তর্ভুক্ত করতে পারি, সেখানে কোনো এজ উল্লেখ থাকবে না, অন্য কিছু থাকবে না। তাহলে যখনই তখন মানুষ বলে দেবে, সঙ্গে সঙ্গে সেখানে তোমার সেটা কিন্তু বিচ্ছিন্ন চলের মধ্যে চলে আসবে। মানে সবসময় এখন তো প্রশ্নগুলো সব স্টেটমেন্ট হয়, তো সেই স্টেটমেন্ট এমন ভাবে দেবে, স্টেটমেন্টটা তোমাকে ধরতে হবে যে কি রকম দেওয়া আছে। এই গেল। নেক্সট হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, একটা বিষয় থাকে অঙ্ক করার ক্ষেত্রে, এটা একটা কমন জায়গা। ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কি না, স্কোরের মধ্যে নিম্ন স্কোর থেকে উচ্চ স্কোরের মানে বিয়োগ করে +1 করতে হয়। ক্লাস ইন্টারভ্যাল বের বের করার সূত্র, তাহলে এলএস বা ইউএস, আপার স্কোর মাইনাস আপার স্কোর মাইনাস লোয়ার স্কোর, এটা ব্র্যাকেটের মধ্যে থাকে, প্লাস
1। এটা করলে তোমার ইন্টারভালটা বেরিয়ে আসবে, ক্লাস ইন্টারভালটা বেরিয়ে আসবে। অথবা আর একটা সহজ নিয়ম হচ্ছে, ধরো তুমি ক্লাস ইন্টারভ্যালটা দেখতে চাইছো 15 থেকে 19, তাহলে এখানে আমরা যদি স্বাভাবিকভাবে বিয়োগ করি, এটা 15 4 হয়ে যাচ্ছে, মানে 19 থেকে 15 বিয়োগ করলে আমার 4 হবে, তাহলে 4 যুক্ত 1 সমান 5, 5 হচ্ছে ইন্টারভ্যাল হবে এখানে। আবার তুমি যদি এটা মানে হাতের যদি গাঁট গিনে গিনেও গুনে গুনে যদি করতে চাও করতে পারো। সেই ক্ষেত্রে কি 15টাকে একে ধরে নিতে হবে, 15টাকে এক গাঁটে যদি ধরে নাও, তারপর দেখো 19 পর্যন্ত গিয়ে তোমার 19-এ গিয়ে 5 হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটাও করতে পারো, সহজ নিয়ম হচ্ছে এটা। আর যদি না হয় তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ইউএস মাইনাস এলএস প্লাস 1। এটা হচ্ছে গ্রুপ স্কোরের ক্ষেত্রে, আনগ্রুপ স্কোরের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আনগ্রুপ স্কোরের ক্ষেত্রে রেঞ্জ বের হয়, আমরা পরবর্তীতেই যেটা দেখাবো। কিন্তু গ্রুপ স্কোরের ক্ষেত্রে হচ্ছে এইটা বের করতে হয়, ক্লাস ইন্টারভ্যাল হয়। আর রেঞ্জ কি? সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর। এটা কিন্তু আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বলছি। ধরো একটা ক্লাসের মধ্যে সাপোজ 25 জন স্টুডেন্ট আছে, তাদের একটা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। 100 নম্বরের পরীক্ষাতে হয়তো দেখা গেল যে হয়তো সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে 95 পেয়েছে, আর সর্বনিম্ন যে পেয়েছে সে হয়তো 40 পেয়েছে। তার মাঝে বাকি 23 জনের নাম্বার বিলং করছে, মাঝখানে রয়েছে তারা। তাহলে এখানে রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে, ওই রাশিমালার মধ্যে সর্বোচ্চ নাম্বার খুঁজে বের করতে হয় প্রথমে, দেন সর্বনিম্ন নাম্বার বের করতে হবে। সর্বোচ্চ নাম্বার বললাম 95 পেয়েছে, আর সর্বনিম্ন হচ্ছে 40 পেয়েছে। তাহলে এই 95 থেকে 40কে বিয়োগ করে দাও, 95 থেকে 40 বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে তোমার রেঞ্জ। সুতরাং 55 হবে ওই রাশিমালার রেঞ্জ বা প্রসার। এই রেঞ্জ সবসময় আনগ্রুপ ডেটাতে হয়ে থাকে, আর ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ক্লাস বাউন্ডারি। আমরা সেখানে দেখলাম কি যে ক্লাস ইন্টারভ্যাল, আর এখানে হচ্ছে ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি কি? এই কথাটার মধ্যে ক্লাস বাউন্ডারি বা ক্লাস লিমিটও বলা হতে পারে, ক্লাস লিমিটও বলা যায়। আহ, ধরো ওই যে যেটা বলছিলাম যে ধরো 15 থেকে 19 যদি হয়, তাহলে ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে কি হয়, নিম্ন স্কোর থেকে 0.5 মাইনাস আর উচ্চ স্কোরের সঙ্গে 0.5 প্লাস, এইটা করে যে মানটা আসবে সেটা হবে ওই রাশিমালার ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা। সীমানা বলা হচ্ছে। তাহলে সীমানাটার ক্ষেত্রে যেটা তাহলে মনে রাখতে হবে যে নিম্ন স্কোরের সঙ্গে মাইনাস করতে হয় 0.5, আর উচ্চ স্কোরের সঙ্গে প্লাস করতে হয় 0.5। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো যে 60 থেকে 60-এর নিম্ন সীমা হচ্ছে 59.5। এইটা দেখো 40 থেকে 44 এর শ্রেণী সীমানা তাহলে কি, মাইনাস হচ্ছে 0.5, তাহলে 39.5, আর 44-এর সঙ্গে 0.5 যোগ হচ্ছে, তাহলে 44.5। এটা একটা 5 হবে, এটা ডবল হয়ে গেছে, হ্যাঁ। 44.5 হবে অনলি। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যালি। ট্যালি মার্ক কথাটা আমরা জানি। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ট্যালি কোন ক্ষেত্রে ইউজ করা হয়? অ্যাকচুয়ালি আচ্ছা, তোমরা কি একটু আনমিউট করে এটা বলতে পারবে, ট্যালি রাশিবিজ্ঞানের মিন মিডিয়ান মোড, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি, তার মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত, বা মিন মিডিয়ান মোড কোনটা নির্ণয় করতে গেলে ট্যালিটাকে ব্যবহার করতে হয়? স্যার মোড হবে। মুড। ভেরি গুড, একদম। মোডের ক্ষেত্রে ট্যালিটা ইউজ করা হয়। এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি, দেখো এখানে 50 জন স্টুডেন্টের স্কোর দেওয়া আছে, এখান থেকে শেষ পর্যন্ত টোটাল 50 জনের স্কোর দেওয়া রয়েছে।
সেই স্কোরটাকে এখানে ট্যালি হিসাবে সাজাতে হয়। ওই যে এইটা কিন্তু একটা আনগ্রুপ ডেটা, ধরো এই 50 জনের যে স্কোর মার্কস এটা হচ্ছে আনগ্রুপ ডেটাতে দেওয়া রয়েছে, এটাকে গ্রুপ ডেটাতে কিভাবে কনভার্ট করতে হবে সেইখান থেকেই কিন্তু ট্যালিটা ইউজ করতে হচ্ছে সেখানেই। কিরকম না, এই স্কোর রাশিমালার মধ্যে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার যেটা আমার উল্লেখ করা রয়েছে 75 এবং 25, 75 এবং 25 হচ্ছে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার, তাহলে এদের রেঞ্জ হলো 50। দুটোকে যদি ডিভাইড করো, এই মাইনাস করো, তাহলে রেঞ্জ আসছে 50। যেহেতু রেঞ্জ 50 আসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে যেহেতু এখানে সর্বনিম্ন স্কোর 25 পেয়ে যাচ্ছি, মানে এই যে ক্লাস লিমিট আমরা যেটাকে ধরবো, এইটা মোটামুটি সবসময় 5 ইন্টারভেল ধরে নিয়ে আমাদের হিসাবটা করা ভালো। 10 ধরেও করা যেতে পারে, 3 ধরেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা 5 ধরে করাটা একটা সার্বজনীন নীতি হিসাবে রয়ে গেছে, তো 5 ধরেই করা হয়। তো তাহলে 25 যদি সর্বনিম্ন স্কোর হয়ে থাকে, তাহলে আমাদের 25 থেকে শুরু হচ্ছে, এবারে 5 করে যেহেতু আমাদের ক্লাস ইন্টারভেল ধরা হয়েছে, তাহলে 29, 34 এইভাবে ক্রমান্বয়ে 75 থেকে 79-তে গিয়ে শেষ করা হয়েছে। এবারে ফার্স্ট কাজ হচ্ছে 25 থেকে 29-এর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে কটা রয়েছে সেটা একটা একটা করে মার্ক করা। এইখানে দেখো সেটা মার্ক করা হয়েছে, 25 থেকে 29-এর মধ্যে আমার 5টা রয়েছে। এবারে ট্যালিটা সবসময় ডান দিক থেকে বাঁ দিকে টানা হয় এইভাবে, এটা হচ্ছে ট্যালি টানার নিয়ম। আর কাটাটা হবে ঠিক বিপরীতে, বাম দিক থেকে ডান দিকে, মানে উপর থেকে নিচে, বাম দিকের উপর থেকে ডান দিকের নিচে, এটা হচ্ছে কাটার সিস্টেম। এইবারে মানে জাস্ট বেসিক কনসেপ্টটা বলি, যে এই যে 4 পর্যন্ত আমরা কিন্তু একই লাইনে টেনে টেনে যেতে পারলাম, কিন্তু 5 যখনই হলো তখনই কিন্তু সেটাকে মাঝখান থেকে কাটতে হবে। এটা 5 মানে তুমি এর পরে আর একটা লাইন দিতে পারবে না। এবারে এই যে এটা কাটা গেল, 5 হয়ে গেল, দেন কোনোটায় হয়তো 8 পর্যন্ত বা 7 পর্যন্ত রয়েছে, তারপরে তুমি আবার এখানে টানতে পারো। 8 পর্যন্ত হয়ে গেলে যদি দেখো যে ওখানে আবার 11 রয়েছে, তাহলে আবার তোমাকে এইভাবে কেটে দিয়ে লাস্ট এখানে যেতে হবে, অর্থাৎ 5-এর করে এখানে যুগ্ম মানে ইয়ে থাকবে, তোমার ব্রাঞ্চ থাকবে 5টা করে। তাহলে এই হলো সিস্টেম, এইভাবে তোমাকে খুঁজে খুঁজে দেখতে হয় গ্রুপ ডেট আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করতে গেলে এবং ট্যালি মার্কস দিতে গেলে। এবার এখানে যটা থাকবে সেই রেসপেক্টে এখানে সেগুলো লেখা হলো, ব্যাস এই হলো ট্যালির ব্যাপার। এই যে মূল কয়েকটা যে কনসেপ্ট বললাম স্ট্যাটিস্টিক্স রিলেটেড, এগুলো যদি কোনোটা বুঝতে অসুবিধা থাকে বলতে পারো, নাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। যেটা আমি বলছিলাম, তোমরা মাঝখানেও বলতে পারো, আমার অসুবিধা কিছু নেই, যদি কিছু বলার থাকে বা কিছু অ্যাড করতে থাকলেও অ্যাড করতে পারো। যে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, এটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এইটা দুটো ভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হয়ে থাকে, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল গ্রাফস, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেশনাল গ্রাফস। রিপ্রেজেন্টেশনাল কোনগুলো আর ইন্টারপ্রিটেশনাল কোনগুলো, এইগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। পরবর্তীতে যদি আমরা আসি, এখানে দেখতে পাবো যে রিপ্রেজেন্টেশনাল গ্রাফস যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ রিপ্রেজেন্ট করছে, তথ্য পরিবেশন করছে, বা কোনো কোনো একটা তথ্যকে সেখানে রিপ্রেজেন্ট করছে। এই ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম, এই দুটো হচ্ছে রিপ্রেজেন্টেশনাল গ্রাফ। আর ইন্টারপ্রিটেশনাল গ্রাফ হচ্ছে ওজাইভ। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম এগুলো হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনাল গ্রাফস, আর কেন ওজাইভ হলো তোমার ইন্টারপ্রিটেশনাল গ্রাফস। এখানে একটা আমি যদি একে দেখানোর চেষ্টা করি, ধরো একটা স্টুডেন্ট 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছে, তার 5-এর রেজাল্ট একটা স্টুডেন্টের ছাড়া কোনো একটা ক্লাসের,
কোনো একটা ক্লাসের হয়তো 50 জন স্টুডেন্ট রয়েছে, 50 জন স্টুডেন্টের মধ্যে মানে একটা ক্লাসেরই, সেই ক্ষেত্রে যখন সেটাকে আমরা জাস্ট ওই স্টুডেন্টগুলোর ডেটাটাকে বা তাদের নাম্বারটাকে যখন ডিস্ট্রিবিউট করব, শুধুমাত্র সেইটাকে আমরা পরিসংখ্যা বহুভুজ বা হিস্টোগ্রামের মধ্যে দেখাতে পারি। সেটাকে কি শ্রেণী হিসাবে দেখানো যেতে পারে। আমরা হিস্টোগ্রামটা যদি এঁকে দেখানোর চেষ্টা করি, এইভাবে হয়, সেটা অনেক সময় দেখেছো যে কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে, এইভাবে হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ইন্টারলিঙ্কেজ থাকে। কি হয় যে একটা ক্লাসের মধ্যে হয়তো 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের এবারে হয়তো সেটাকে সাল ওয়াইজ তাদের অ্যাচিভমেন্ট দেখানো হতে পারে, অথবা তাদের রোল নাম্বার ওয়াইজও অ্যাচিভমেন্ট দেখানো যেতে পারে। এই ক্ষেত্রে শুধুমাত্র তাদের ডেটাটাকে এখানে রিপ্রেজেন্ট করছে হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি পলিগনেও যদি বলো, সেই একইভাবে তাদের ফ্রিকোয়েন্সিটা কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে জাস্ট শুধুমাত্র এইভাবে গিয়ে আবার কিন্তু এসে এখানে এক্স অক্ষে মিলিত হবে। এই দুটো হচ্ছে হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সির ব্যাপার। আর ওজাইভের ক্ষেত্রে কি হয়, ওজাইভ ধরো ফ্রিকোয়েন্সি পলিগনের মতোই, কিন্তু ওই ক্ষেত্রে কি ক্রমান্বয়ে এটা কখনোই এসে আর এক্স অক্ষে মিলিত হয় না, ক্রমান্বয়ে উপরের দিকে বা উঠতেই থাকে বা কোথাও গিয়ে ঠিক মানে এই এক্স অক্ষের মিলিত এটা হবে না কখনোই। আর এইখানে যে ডেটাগুলো দেওয়া হয় ওজাইভের ক্ষেত্রে, যে বিষয়টা মেনলি ইন্টারপ্রেট করা হয়, যে কোন ইয়ারে মানে কোন ইয়ার থেকে কোন ইয়ারের কতটা বেশি কতটা কম সেটা এখানে বোঝা যেতে পারে। এই জন্য এটাকে ইন্টারপ্রিটেশনাল বলা হচ্ছে, অর্থাৎ তাৎপর্যটা নির্ণয় করতে পারে। আমি বলতে পারি যে ক্লাস 5 হয়তো একটা স্কুলের সেই ব্যাচটাই আবার ক্লাস 6-এ উঠেছে পরের বছর, ক্লাস 7-এ উঠেছে পরের বছর, এইভাবে প্রত্যেকটা বছর পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের অ্যাচিভমেন্ট রেটটা এই ওজাইভের মাধ্যমে বোঝানো যেতে পারে। এই জন্য এটাকে ইন্টারপ্রিটেশনাল গ্রাফস হিসাবে এক্সাম্পল হিসাবে ধরা হচ্ছে। আর হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে শুধুমাত্র স্টুডেন্টের ডেটাটাকে তুলে দেওয়া যেতে পারে, কিন্তু এখানে কোনো ইন্টারপ্রিটেশন করা যেতে পারে না। এই জন্য এগুলোকে রিপ্রেজেন্টেশনাল গ্রাফস বলা হচ্ছে। ওকে, দেন এই যে লেখচিত্রের মাধ্যমে যে উপস্থাপন হচ্ছে তার কিছু কিছু সুবিধা সেটা আমাদের খেয়াল করতে হবে। যে যে স্কোরগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়, সেটা তোমার রিপ্রেজেন্টেশনালি হোক আর ইন্টারপ্রিটেশনালি হোক না কেন, যে প্রত্যেকটা ক্ষেত্রেই স্কোরগুলো ক্ষেত্রে একটা সুস্পষ্ট বা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে, এবং স্কোরগুলির তাৎপর্য নির্ণয় খুব সহজেই হয়ে থাকে। এবং যারা হয়তো লেখাপড়া বোঝে না তাদের কাছেও কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনেকটা বেশি এফেক্টিভ হয়, তারাও কিন্তু সহজে সেটাকে বুঝতে পারে। এইবারে আমরা এই যে বিষয় তোমাদের সিলেবাসে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম, এই দুটো বিষয় সম্পর্কে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, যেটা ওখানে আঁকছিলাম, এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে। এই ফ্রিকোয়েন্সি পলিগনের একটা জিনিস মাথায় রাখবে, যে এটা কিন্তু সবসময় এক্স অক্ষে এসে মিলিত হবে। যেখানেই তোমার যত উপরেই চলে যাক না কেন, এভাবে চলে যেতে পারে কোথাও গিয়ে, কিন্তু এটা ক্রমান্বয়ে সে এক্স অক্ষে মিলিত হতেই হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগনের একটা সহজাত প্রবৃত্তি, এটা হয়ে থাকে। এই ক্ষেত্রে সুবিধা কি রয়েছে না, তথ্যগুলি খুব সহজেই পরিবেশন করা যায়, একদম খুবই একটা সহজ, হিস্টোগ্রামও খুব সহজে পরিবেশন করা যেতে পারে, এবং মানুষের কাছে বোধগম্যতার একটা সুবিধা হয়, সহজ হয়ে থাকে। এবং কোথায় কম কোথায় বেশি, এটা আমরা সাধারণ চোখেই যদি দেখি, সেটা আমরা দেখতে পাই যে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কোথায় কম বা কোথায় বেশি কিরকম ভাবে রয়েছে, সেটা আমরা দেখেই বলতে পারছি। যে কিন্তু এখানে যেটা মেনলি প্রবলেম থাকে, যে এই যেখানে নাম্বারগুলো দেওয়া হয়েছে, 0, 10, 20, 30, 40, 50, এইভাবে, এটা এটা তো তাদের এখানে ওই যে ক্লাস ইন্টারভেলটা রয়েছে সেই অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনাল গ্রাফস হিসাবে এর এটাই একটা প্রবলেম, আর ইন্টারপ্রিটেশনাল এর ক্ষেত্রে এটা একটা মানে
সুবিধা থাকে কিরকম, না এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এর উপর বেশ করে আমাদেরকে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে কোথায় কম বা কোথায় বেশি রয়েছে। কিন্তু ইন্টারপ্রিটেশনাল গ্রাফসে কি হয়, সবসময় এখানে হলে ইয়ার থাকে, না হয় ক্লাস থাকে, এই রকম, অর্থাৎ সেটা দেখে আমরা স্বাভাবিকভাবেই বুঝে নিতে পারবো যে কোন ক্লাসের বা কোন ইয়ারের বা ছেলে বা মেয়েদের বা যাই হোক না কেন, এইরকম সেখানে কিন্তু ভ্যারিয়েবলটা মেনলি উল্লেখ থাকে। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশনাল গ্রাফসের ক্ষেত্রে ওটা সুবিধা। কিন্তু রিপ্রেজেন্টেশনাল গ্রাফসের ক্ষেত্রে এই রকম ভাবেই তৈরি করা হয়, তবে এই ক্ষেত্রে এই খুব সহজে বিষয়টাকে আমরা প্রেজেন্ট করতে পারি এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারি। নেক্সট হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম এটাও কিন্তু অঙ্কন করা খুব একটা সহজ পদ্ধতি এবং তথ্যের বিভিন্ন অংশগুলির মধ্যে একটি পারস্পরিক তুলনা করা সম্ভব হয়ে থাকে। বিভিন্ন যে ডেটাগুলো এখানে উল্লেখ করা থাকে সেটা, সেই ডেটাগুলোর সঙ্গে এখানে তুলনা করা সম্ভব হয়। কারণ কি, এখানে দেখো কালার ওয়াইজ যে দেওয়া হয়েছে আমরা দেখে বুঝতেই পারছি, বলতেও পারি যে কোনটা সব থেকে উপরে রয়েছে, কোনটা নিচে রয়েছে, এইভাবে কিন্তু আমরা এটা দেখে মোটামুটি ভাবে একটা তুলনা করে নিতে পারছি। এবং এখানে যে ডেটাগুলো ইনপুট করা হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ডেটার সঙ্গে প্রত্যেকটা ডেটার কিন্তু একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে, তাদের মধ্যে একটা কিন্তু সুসম্পর্ক রয়েছে। না হলে এই যে একই রকম ভাবে বার ডায়াগ্রাম হয়ে থাকে, কিন্তু বার ডায়াগ্রামের ডেটাগুলোর মধ্যে সেইগুলো সবই ডিসকন্টিনিউয়াস হয়ে থাকে। এই জন্য কি হয় যে মানে সেই ক্ষেত্রে একটা একটা ছাড়া ছাড়া হয়, এইরকম হয়, তারপর আবার কিছুটা গ্যাপ দিয়ে আবার একটা হয়, আবার গ্যাপ দিয়ে আবার হয়, অর্থাৎ তারা কিন্তু এরকম রিলেটেড নয়। হিস্টোগ্রামের সঙ্গে বার ডায়াগ্রামের এটাই পার্থক্য। বার ডায়াগ্রামে হয়ে থাকে কি, ওখানে মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে সেই গ্যাপটা থাকে না, এখানে পর পর হয়ে থাকে। এই গেল ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম সম্পর্কে গল্প। এরপরে আমরা যে বিষয়টার মধ্যে মেনলি ঢুকবো, যে রাশিবিজ্ঞানের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর ক্ষেত্রে আমাদের সিলেবাসে উল্লিখিত প্রধানত দুটো পদ্ধতি, এক হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি। এই ক্ষেত্রে আমরা আজকে শুধুমাত্র মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা আলোচনা করব। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মূলত তিনটে পদ্ধতি, মিন, মিডিয়ান, মোড, এটা তোমরা সকলেই জানো। আর মেজার্স অফ ডিসপারশন অর ভ্যারিয়েবিলিটি, তার টোটাল পাঁচটা পদ্ধতি, এখানে তিনটে উল্লেখ করা হয়েছে, এক হচ্ছে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভ্যারিয়েন্স এবং অ্যাভারেজ ডিভিয়েশন বা মিন ডিভিয়েশন এবং কোয়ার্টাইল ডিভিয়েশন। টোটাল পাঁচটা ডিসপারশনের টাইপস রয়েছে, মানে টাইপস বলা ভুল, ক্যালকুলেটিভ মেথড, এগুলোকে মেজারিং মেথড বলা হয়, টাইপস নয়। তো তাহলে এখানে বললাম মোট পাঁচটা, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভ্যারিয়েন্স এবং অ্যাভারেজ ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন। আচ্ছা, তোমাদের কাছে আমার তরফ থেকে একটা প্রশ্ন থাকলো, যে সেন্ট্রাল টেন্ডেন্সির এই তিনটে মেথডের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি, এবং যদি রিলেভেন্স লজিক দিতে পারো। আর একইভাবে ডিসপারশনের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি এবং তার সপক্ষে যদি যুক্তি দিতে পারো। কেউ কি বলবে আমার এক্সিস্টিং স্টুডেন্ট ছাড়া, যারা নতুন রয়েছে তাদের মধ্য থেকে? এখান থেকে একটা প্রশ্ন স্যার, থাকেই। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, যেটা বলছেন যে যেটা হচ্ছে আপনারা বললেন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে মিন বলা হয়। আচ্ছা। উম, আর হচ্ছে আপনার যেটা ডিসপারশন বললেন, বিষমতা পরিমাপের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে বলা হয়। ভেরি গুড। বাট তাই- কেন বলতে পারবে? স্যার, মিনকে নির্ভরযোগ্য এই কারণে বলা হয় কারণ মিন হচ্ছে রাশিমালার প্রত্যেক রাশি মানে প্রত্যেকটা সংখ্যাকে হুম। মানে নিয়েই মিন ক্যালকুলেট করা হয়, মানে কোনো সংখ্যাকে অমিট করা হয় না। ঠিক তো ঠিক। এটা হবে তো। একদম। ভেরি গুড।
একদমই তাই, যে মিনের ক্ষেত্রে যদি কোনো একটা রাশিমালার মানে কোনো একটা সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সমগ্র ওই গড়ের মানটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মানে এখানে কোনো সংখ্যাকে অমিট করা হয় না, যেটা বললে একদম ঠিক, ভেরি গুড। তো আমরা তাহলে প্রথমে কেন্দ্রীয় প্রবণতা কি সেই বিষয়টা একটু জানবো। কেন্দ্রীয় প্রবণতা কথাটার মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি। ধরো একটা ক্লাসরুমের মধ্যে তোমরা প্রত্যেকে আমরা সমস্ত সবাই আহ, মানে হায়ার এডুকেশন কমপ্লিট করে এখানে এসেছি। তো ধরো কোনো একটা ক্লাসরুমের মধ্যে 20-25 জন স্টুডেন্ট আছে। তার মধ্যে দেখা গেল 100 নম্বরের একটা পরীক্ষাতে একজন স্টুডেন্ট হয়তো 90 পেয়েছে, বাকিরা হয়তো কেউ হয়তো 60 পেয়েছে, 50 পেয়েছে, এরকম কিন্তু বিভিন্ন ধরনের নাম্বার বিভিন্ন জায়গাতে রয়েছে। অর্থাৎ এখানে সব থেকে বেশি নাম্বার ওই ক্লাসের মধ্যে 90। এখন পরের ক্লাসে বাচ্চাদের মধ্যে বা প্রত্যেকটা মানে বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে থাকে কি, যে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকে ছোঁয়া বা তার উপরে ওঠার জন্য। তাহলে এই যে এখানে আমরা যদি রিপ্রেজেন্টেটিভ নাম্বার হিসাবে ধরে নিতে পারি যে এই 90 একটা ক্লাসরুমের মধ্যে যেহেতু সর্বোচ্চ নাম্বার 90, তাহলে এই 90টাকে ছোঁয়ার জন্য বা পাওয়ার জন্য, 90 পাওয়ার জন্য বা তার ঊর্ধ্বে ওঠার জন্য বাকি প্রত্যেকে একটা চেষ্টা করে থাকে। প্রত্যেকটা মানুষের ধর্ম এটাই, সর্বোচ্চটাকে টপকে তার উপরে যাওয়ার চেষ্টা, অন্ততপক্ষে সেখান পর্যন্ত গিয়ে পৌঁছানো। এই যে বাকিদের যে প্রবণতা, এটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ এই কেন্দ্রের দিকে আসার যে ঝোঁক, এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তোমরা যদি একদম যদি একটা বাস্তব উদাহরণ দিই, আহ, রাজনৈতিক উদাহরণ, যে ধরো যারা একদম লোয়ার লেভেলে রাজনীতিটা শুরু করেন, কিন্তু ধীরে ধীরে তারা দেখবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে উপর মহলের মানুষের চোখে সেটা দৃষ্টি আকর্ষণ করানোর মাধ্যমে সে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠে আসার একটা চেষ্টা করে। হয়তো প্রথমে পঞ্চায়েত মেম্বার, তারপরে এমএলএ, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে সে কিন্তু গিয়ে মন্ত্রিসভায় স্থান করে নেওয়ার একটা চেষ্টা চালায়। এটা কিন্তু মানুষের একটা প্রবৃত্তি হয়, এটা একটা তার সহজাত প্রবৃত্তি বলা যেতে পারে। তাহলে ঠিক কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এটাই, যে যখন একটা প্রতিনিধিত্বমূলক রাশিমালার পার্শ্ববর্তী বা পারিপার্শ্বিক সংখ্যাগুলি বা রাশিগুলি ওই প্রতিনিধিত্বমূলক রাশিটিকে ছোঁয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে তিনটে পদ্ধতি ইউজ করা হয়। এইটাকে অনেকেই কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ বলে থাকেন, কিন্তু সম্পূর্ণই সেটা ভুল। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি হলো তিনটি: মিন, মিডিয়ান এবং মোড। মিন যেটা বলা হলো যে সর্বাপেক্ষা একটা নির্ভরযোগ্য পদ্ধতি, এবং মিন যেটা ওই ব্যাখ্যাটা করলে যে যেহেতু এখানে কোনো নাম্বারকে অমিট করা হয় না, সেই জন্য এটা সব থেকে নির্ভরযোগ্য হয়ে থাকে। এবারে এই মিন একমাত্র যদি ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল হয়ে থাকে, স্বাভাবিক বন্টন যদি হয়ে থাকে, এইখানে দেখো মিন, মিডিয়ান, মোড কিন্তু তখন একই সরল রেখায় অবস্থান করছে। এটা আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ যখন এনপিসি পড়বো, এটা আমাদের পরবর্তী সিলেবাসেও রয়েছে, তখন আরো ডিপলি যাব। জাস্ট এখানে মেনলি বিষয়টা একটু বলে রাখা, যে এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশনের ছবি, যেখানে এখানে একটা রেশিও মেনটেন হয়, যে 20-60-20। এইটা রেশিও মেনটেন করা হয়। 20 হচ্ছে সব থেকে মানে একদম সহজ মানের প্রশ্ন যদি দেওয়া থাকে সেরকম, বা একদম অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর জন্য, আর 60 হচ্ছে এভারেজ বা গড়, আবার 20 হচ্ছে খুব কঠিন বা উচ্চ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। মানে এইরকম একটা রেশিও মেনটেন হয় বা করা হয়। এইটা রিলেটেড তোমার সেই ব্লুম ট্যাক্সোনমির সঙ্গে, যদি তোমরা বিএড করার সময় ব্লুম ট্যাক্সোনমিটাকে হাতে কলমে করে থাকো বা পড়ে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে যে কোয়েশ্চেন করার সময় আমাদেরকে যে রুলসগুলো ফলো করতে হয়, সেই রুলস মেনটেন করে যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখবে যে ওই তোমার রেজাল্টের ঠিক এই রেশিও মেনটেন হবে,
যে কিছু সংখ্যক শিক্ষার্থী অল্প নাম্বার পাচ্ছে, কিছু সংখ্যক শিক্ষার্থী প্রচুর বেশি নাম্বার পাচ্ছে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট মাঝখানে নাম্বার পাচ্ছে। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ধর্ম। ঠিক এই নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয়, সেখানে মিন মিডিয়ান মোড কিন্তু একই সরলরেখার মধ্যে অবস্থান করছে। আনগ্রুপ ডেটাতে মিনের একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর্মুলাটা কি না, সামেশন এফএক্স, সরি সামেশন এক্স, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সির কোনো ব্যাপার থাকছে না, সুতরাং সামেশন এক্স বাই এন, ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল এন। তাহলে এই হলো মিনের সূত্র। এখানে টোটাল করে নেওয়া হয়েছে, টোটাল করে হয়েছে 30, এবং কটা সংখ্যা রয়েছে সেটা দেখতে হবে। টোটাল এখানে আমার 3 3 6টা সংখ্যা রয়েছে। তাহলে 30কে 6 দিয়ে ডিভাইড করে 5, এগুলো কমন ব্যাপার, জাস্ট এটা একটা দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে যে মিন আমরা কখন ব্যবহার করতে পারি। একটা ডিস্ট্রিবিউশন দেখে হঠাৎ করে তো বুঝতে পারবো না, কিন্তু কখন ব্যবহার করবো কিছু ক্রাইটেরিয়া আছে। না, যখন একটি নির্ভরযোগ্য এবং সঠিক পরিমাপ করা প্রয়োজন হয়ে পড়ে কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে, তখন আমাদের মিনটা করতে হয়, কারণ মিন একটা নির্ভরযোগ্য এবং সঠিক পরিমাপ প্রদান করতে পারে সেটা। এবং যখন এই জাতীয় আরো পরিসংখ্যান গণনা করতে হয়, এই জাতীয় বলতে এই নির্ভরযোগ্য এবং সঠিক পরিমাপ যখন প্রচুর পরিমাণেও প্রয়োজন হয়ে থাকে, তখনও কিন্তু এই ধরনের পরিসংখ্যান মানে এই পদ্ধতিকে ইউজ করা যেতে পারে। এবং এই গড় নির্ণয়ের ক্ষেত্রে সিরিজের বা রাশিমালার প্রত্যেকটি আইটেমের সমান গুরুত্ব এখানে প্রদান করা হয়, যেটা ওই একটু আগে ব্যাখ্যাতে বললাম যে এখানে কোনোটাকে কিন্তু অমিট করা যায় না, প্রত্যেকটাকে সমানভাবে গুরুত্ব প্রদান করে মিনটা নির্ণয় করা হয়। এবং এটি প্রত্যেকটি পদের দ্বারা বা প্রত্যেকটা আইটেমের মূল্য দ্বারা, মূল্য বলতে এখানে ভ্যালু মিন করা হয়েছে, প্রভাবিত হয়। এবং এইটা একটা প্রশ্ন হয় লাস্ট এই পয়েন্টটা দিয়ে, এই যে অ্যাবসোলিউট ভ্যালু বা চরম মান কখনো কখনো গড় অবস্থানকে প্রভাবিত করে, গড়ের অবস্থানকে প্রভাবিত করে স্বাভাবিকভাবেই। এখানে তো শুধু অ্যাবসলিউট ভ্যালু কেন, কোনো একটা যে কোনো ভ্যালুই কিন্তু গড়ের মানকে প্রভাবিত করতে পারে, কিন্তু মূলত অ্যাবসলিউট ভ্যালু দ্বারা গড়ের মান কিন্তু বা গড়ের অবস্থান কিন্তু অনেক সময় প্রভাবিত হতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে। যেহেতু তার আগেই বলা হচ্ছে যেখানে প্রত্যেকটি আইটেমের প্রত্যেকটি ভ্যালু দ্বারা গড় প্রভাবিত হয়, তাহলে মূলত কখন ব্যবহার করা হবে, যখন নির্ভরযোগ্য এবং সঠিক পরিমাপের প্রয়োজন হবে, এবং যখন প্রত্যেকটি আইটেমকে সমানভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয়ে পড়বে, তখনই আমাদের গড় নির্ণয় করতে হবে। দেন মিডিয়ান। মিডিয়ান আমরা জানি যে কোনো একটা রাশিমালার এমন একটা বিন্দু যার ওপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে। আমরা যদি ফার্স্ট এই ছবিটাকে দেখি, এখানে দেখো, এটাকে আমরা মিডিয়ান হিসাবে চিহ্নিত করেছি ইয়েলো কালার দিয়ে। তার ঠিক লেফট সাইডে রয়েছে 50% এবং রাইট সাইডে রয়েছে 50%। ঠিক এই মিডিলেরটা হচ্ছে আমাদের মিডিয়ান হিসাবে এখানে দেখানো হয়েছে। এই যে ধরো এই একটা ট্রায়াঙ্গেল এখানে রয়েছে, এর মধ্যে মিডিয়ান কোন কোন পয়েন্টগুলো এখানে মিন করা হচ্ছে, এই স্মল এ, স্মল বি, স্মল সি, এই তিনটে পয়েন্ট কিন্তু অ্যাকচুয়াল মিডিয়ান এই বিসি রেখার, এসি রেখার এবং এবি রেখার। তাহলে মিডিয়ান তোমাকে যদি একটা এরকম তো অনেক সময় হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে, এরকম হয়তো ট্রায়াঙ্গেল দিতে পারে, তোমরা সেটের প্রশ্নে দেখছো যে এইরকম কিন্তু স্ট্রাকচার দিয়ে সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকছে, হতেই পারে এইরকম। তো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে মিডিয়ান সবসময় কিন্তু একটা রাশিমালার একদম মাঝে যেটা কাটে সেটার সঙ্গে সেটাকে মানে তুলনা করতে হয় মিডিয়ানটাকে। এই মিডিয়ানের ক্ষেত্রে আর একটা বিষয় রিলেভেন্স বলে রাখি, মিডিয়ান is equal to P50, P means percentile point, is equal to, এই যে আমরা পরবর্তীতে ওই তোমার ভ্যারিয়েবিলিটির যে কিউটি বললাম কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউটির আবার মোট 4টে কোয়ার্টাইল রয়েছে,
Q1, Q2, Q3, Q4, তার মধ্যে এই Q2 এটা হলো এই মিডিয়ানের সমান। তাহলে মিডিয়ানও যা, P50ও তা, Q2ও তাই, একই বিষয়। ধরো এখানে তোমাদের যদি একটা প্রশ্ন থাকে যে নিম্নলিখিত কোনটি সঠিক নির্বাচন করতে হবে। ধরো এখানে এরকম দিতে পারে মিডিয়ান P50 Q2, আবার মিডিয়ান হয়তো এরকম গ্রেটার দেন ইউজ করে দিতে পারে, আবার হয়তো এখানে P50-র পরিবর্তে P60 করে দিল, Q2 এর পরিবর্তে Q3 করে দিল, ইকুয়াল টুই থাকলো, এইরকম বিভিন্ন ধরনের দেবে, হতে পারে। তো সেই জায়গা থেকে এগুলো মনে রাখবে। তাহলে মিডিয়ানও যা, P50ও তা, Q2ও তাই। মিডিয়ানের যে সূত্র, তোমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে জানো যে আহ, দুইটা এখানে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্র রয়েছে, একটা হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে, একটা ইভেন নাম্বারের ক্ষেত্রে। অড নাম্বার বা বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা খুবই সহজ, n প্লাস 1/2, মিটে গেল। এটা হচ্ছে অড নাম্বারের সূত্র, কোনো ঝামেলা নেই, কিছু নেই। কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। ইভেন নাম্বারের সূত্র যেটা, n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে সূত্র। এইবারে এখানে আমার যে সংখ্যাটা রয়েছে দেখো, ইভেন নাম্বারই কিন্তু রয়েছে, 3 3-এ 6টা। তাহলে এখানে আমার যেটা করতে হবে, এবারে n1 কিভাবে বের করতে হবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। n1 ইজ ইকুয়াল টু n ক্যাপিটাল N, দেখো এখানে কিন্তু আমি স্মল n1 স্মল n2 লিখেছি, কিন্তু যখন n1 বের করছি তখন আমার ক্যাপিটাল N/2, তাহলে 6/2 সমান 3 হবে। আর n2 সমান ক্যাপিটাল N/2 প্লাস 1 সমান 3 যুক্ত 1 সমান 4। এবারে এখানে হচ্ছে TH আইটেম লিখতে হয়, অর্থাৎ তম পদ, বাংলাতে যদি বলো তম পদ, তাহলে এটা 3তম পদ এবং 4তম পদ। তাহলে n1 যদি 3তম পদ হয়, 3তম পদ আমার এটাকে মানের ক্রমানুযায়ী সাজালে 3তম পদ হচ্ছে 3, তাহলে n1 ইজ ইকুয়াল টু 3। আর n2 4তম পদ, 4তম পদ হচ্ছে 6, তাহলে n2-র মান হলো 6। তাহলে 3 যুক্ত 6 ডিভাইডেড বাই 2 সমান 9/2 সমান 4.5। এটা হলো ইভেন নাম্বার সূত্র। আর অড নাম্বারেরটা খুবই সিম্পল, যদি এখানে আর একটা সংখ্যা ধরো সাপোজ অ্যাড রয়েছে 7, তাহলে আমার টোটাল এখানে নাম্বার হয়েছে তো 3 3 6 7টা, তাহলে এখানে 7 যুক্ত 1 সমান 8, 8/2 সমান 4 তম পদ। 4 কিন্তু মিডিয়ান না, 4তম পদ হচ্ছে মিডিয়ান। এবার এটাকে মানের ক্রমানুযায়ী সবসময় আগে সাজিয়ে নিতে হয়। মানের ক্রমানুযায়ী সাজিয়ে 4তম পদ তোমার হতো নিশ্চয়ই 6, তাহলে তোমার সঠিক উত্তর হতো, যদি এখানে এটা 7 ধরে নিয়ে হয়, এরপরে 7টা বসবে, তাহলে সেখানেও তোমার সঠিক উত্তর হতো 6। বোঝা গেল নিশ্চয়ই? এই গেল মিডিয়ান। তাহলে অড নাম্বার এবং ইভেন নাম্বার দুটো ক্ষেত্রেই বললাম, ইভেন নাম্বারের সূত্রটা একটু জটিল আছে, একটু ভেবেচিন্তে করতে হয়, আর অড নাম্বারেরটা খুবই সিম্পল। তবে কোনোটাই যেটা ভাগ করে বের হচ্ছে সেটা মিডিয়ান নয়, সেই তম পদ হচ্ছে মিডিয়ান। এখানে তোমাকে মানের ক্রমানুযায়ী সাজিয়ে তম পদটা খুঁজে নিতে হবে। স্যার বলো। স্যার আরেকবার বলে দেবেন? আচ্ছা, মিডিয়ানের ক্ষেত্রে যেটা বললাম যে দুটো পদ্ধতি আমাদের ইউজ করতে হয়। প্রথমেই দেখে নিতে হবে যে ধরো তোমার পরীক্ষাতে একটা এরকম নাম্বার, মানে কয়েকটা নাম্বার আনগ্রুপ ডেটাতে দেওয়া রয়েছে। নাম্বারগুলো আগে মোট কটা নাম্বার রয়েছে সেটা গুণে দেখে নিতে হবে। যদি অড নাম্বার হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা, ধরো 3টে হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, 9টা হতে পারে, এই রকম যদি সংখ্যা হয়ে থাকে তাহলে তোমার সূত্রটা যেটা খাবে সেটা হচ্ছে এটা, n+1/2। খুব সহজ ব্যাপার। n সমান হচ্ছে টোটাল, মানে যতগুলো সংখ্যা রয়েছে, যদি 7টা সংখ্যা আমি এখানে রয়েছে ধরে নিই, তাহলে 7 + 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8/2 বা 4।
তম পদ, এটা মাথায় রাখবে, তম পদ। তাহলে এবারে 4 তম পদ, আমাকে এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুযায়ী সাজিয়ে আমি পেলাম কি 1 3 3 6 7 8 9। তাহলে 4 তম পদ হচ্ছে 1 তম 2 তম 3 তম 4 তম, অতএব 6 হলো মিডিয়ান। এবারে ধরো এই 7টা নাই, এই 7 নাই, যেটা আমার এখানে শুধুমাত্র রয়েছে আমি সেটা ধরে দেখব। যদি সেটা হয়ে থাকে তাহলে কি এটা আমার ইভেন নাম্বার হচ্ছে, অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সূত্র হচ্ছে এটা n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2। তাহলে n1 বের করার আবার সূত্র বললাম, n1 বের করার সূত্র হচ্ছে এটা ক্যাপিটাল N বাই 2, অর্থাৎ ক্যাপিটাল N হচ্ছে আমার এখানে টোটাল 6টা সংখ্যা রয়েছে, 6/2 সমান 3 তম পদ, এবং n2 এর সূত্র হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তাহলে 3 যুক্ত 1 সমান 4 তম পদ, প্রত্যেকটাই তম পদ। তাহলে এইবারে আমি মেন সূত্রে চলে এসে আমি এখানে পেয়ে গেলাম n1 এর মান হচ্ছে 3 তম পদ আর n2 এর মান হচ্ছে 4 তম পদ। তাহলে n1 এর জায়গাতে 3 তম পদ হচ্ছে আমার 3, বসিয়ে দিলাম 3, আর 4 তম পদ হলো 6, বসিয়ে দিলাম এখানে 6। তাহলে 6 যুক্ত 3 সমান 9, 9 ডিভাইডেড বাই 2 সমান 4.5। এইটা হবে এই রাশিমালার মিন, এই মিডিয়ান। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। নেক্সট, এই মিডিয়ান আমরা কখন ব্যবহার করব? যখন ডিস্ট্রিবিউশনটির সঠিক মধ্যবিন্দুটি কাঙ্ক্ষিত হয়, তখন এই মধ্যম মান নির্ণয় করতে হয়। সঠিক মধ্যবিন্দুটি কাঙ্ক্ষিত হয় বলতে, যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের যখন ওই যে একদম মিডিলের যে মধ্যবিন্দুটা যখন আমরা চাই, যে কোনটা মিডিল পয়েন্টে রয়েছে সেটা আমরা দেখতে চাই, সেটা যখন দেখার চেষ্টা করব তখন আমাদেরকে মিডিয়ান ব্যবহার করতে হবে। আর যখন অ্যাবসলিউট ভ্যালু দ্বারা মিডিয়ান কিন্তু কখনোই প্রভাবিত হয় না, যেটা ওখানে কিন্তু আমরা মিনে দেখলাম যে অ্যাবসলিউট ভ্যালু দ্বারা কিন্তু মিন প্রভাবিত হচ্ছে, বাট মিডিয়ান নয়। আর মিডিয়ান গ্রাফিক ভাবে গণনা করতে পারি, ওই যে আমরা P50 ওখানে বললাম, P50 এবং Q2, এটা পরবর্তীতে ওই রয়েছে আমাদের পিপি এবং পিআর, শতাংশ বিন্দু এবং শতাংশ র্যাঙ্ক, এই ক্ষেত্রে যখন আলোচনা হবে তখন সেটা ডিপলি আসবো। তো মিডিয়ান কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখে নিয়ে বুঝতে পারি যে কোনটা মিডিলে রয়েছে। তো স্বাভাবিকভাবেই মানে যে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে একটা মিডিল পয়েন্ট আমরা সেটাকে বের করতে পারি বা বলে দিতে পারি যে কোনখানটা মানে ইয়ে হতে পারে, মিডিয়ান হতে পারে। এবং যখন ফ্রিকোয়েন্সি পলিগন বা অজাইভ এই সমস্ত গ্রাফগুলো থাকে, তখন আমাদের মধ্যম মান গণনা করার চেষ্টা করা উচিত বা চেষ্টা করা হয়ে থাকে। যখন ফ্রিকোয়েন্সি পলিগন বা অজাইভ, অর্থাৎ যেগুলো লাইন গ্রাফ, এক কথা হচ্ছে লাইন গ্রাফ, যেটা এই লাইন গ্রাফ যখনই থাকবে তখনই কিন্তু তোমার মিডিয়ান ক্যালকুলেট করাটা সুবিধাজনক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে ফুলস্টপ বা মোড। এটা জানো যে সব থেকে বেশি সংখ্যায় যেটা থাকে সেটাই হলো মোড। এখানে তো স্বাভাবিক ব্যাপার, আমার এই রাশিমালার মধ্যে 3 দুবার রিপিট হয়েছে, অর্থাৎ যেটা সব থেকে বেশি সংখ্যায় থাকবে সেটাই হবে ওই রাশিমালার মোড। এইখানে একটা আমি কম্পারেটিভ ডিসকাশন রেখেছি মিন, মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে। মিন কি? রিপ্রেজেন্ট সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ডেটা সেট। তাহলে মিন হচ্ছে ওই যে যেটা আমাদের রিপ্রেজেন্ট করছে, সেই প্রতিনিধিত্বমূলক যে নাম্বারটা, তার একটা মুখ্য জায়গা বলা যেতে পারে। আর মিডিয়ান হচ্ছে ঠিক মিডিল পয়েন্ট, আর মোড হলো যেটা সব থেকে বেশি বা কমন ভ্যালু, মোস্ট কমন ভ্যালু, যেটা সব থেকে বেশিবার এসেছে, সেটা হচ্ছে মোড হলো। সেনসিটিভ টু এক্সট্রিম ভ্যালুস, অর্থাৎ
ওই যে যেটা বললাম চরম মূল্যবোধ মানে চরম ভ্যালু দ্বারা এটা অ্যাবসলিউট ভ্যালু দ্বারা এটা প্রভাবিত হতে পারে, কিন্তু এটা প্রভাবিত হয় না। আর এইখানে তো ডেটা সেট মে হ্যাভ নো মোড, ওয়ান অর মাল্টিপল মোড। এখানে তো কোনো প্রভাবিত হওয়ার ব্যাপার থাকছে না, তার কারণ হচ্ছে এখানেও তোমার এখানে তো মাল্টিপল মোড মানে একটা সংখ্যা বহুবার রিপিট হতে পারে, তো সেইটা এখানে থাকছে। তো তাহলে এইটা হচ্ছে চরম ভ্যালু দ্বারা প্রভাবিত হচ্ছে, এটা হচ্ছে না, এটাও কিন্তু তুলনামূলকভাবে হচ্ছেই না। এইটা যখন নর্মালি ডিস্ট্রিবিউট হয়ে থাকে তখন মিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এটা কখন হয়, যখন ডেটা স্কিউড অর হ্যাজ এক্সট্রিম ভ্যালুজ ইন ডাইরেকশন, অর্থাৎ যখন স্কিউড ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। স্কিউড ডিস্ট্রিবিউশন কখন হয়, কোনটাকে বলে থাকি আমরা, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন বললাম, এইটাকে যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে আমরা বললাম, ঠিক স্কিউড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই রকম হয়ে থাকে, অর্থাৎ একটা দিক থেকে শুরু, এই রকম। মানে এইটা কিন্তু এইখানে দেখো, মানে দুটো দিক সমানভাবে এসেছে, কিন্তু স্কিউড ডিস্ট্রিবিউশন হচ্ছে এই রকম হয়, একটা দিক থেকে যাবে, একটা দিক আহ, বেশি থাকবে, একটা দিকে কম থাকে, এটা হচ্ছে স্কিউড ডিস্ট্রিবিউশন। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মিন অ্যাপ্রোপ্রিয়েট, আর স্কিউড ডিস্ট্রিবিউশনে হচ্ছে মিডিয়ান অ্যাপ্রোপ্রিয়েট। আর এই ক্ষেত্রে হচ্ছে কোনো উম, এই ধরনের কোনো ব্যাপার থাকছে না মোডের ক্ষেত্রে। নেক্সট, এই জায়গাগুলো খুব একটু মনে রাখার ব্যাপার, যে কোনগুলো আমরা ক্যান বি ইউজড ফর, কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, কোন ক্ষেত্রে এটাকে পারি না, এবং কোনটার জন্য এটা আদর্শ। প্রথমে মিন। মিন মিনের ক্ষেত্রে আমরা মানে কোন কোন ক্ষেত্রে মিনকে আমরা ইউজ করতে পারি না, ইন্টারভাল এবং রেশিও স্কেলের ক্ষেত্রে। এটা একটা প্রশ্নও এসেছিল সম্ভবত তোমাদের নেট বা সেটে, যদি মনে পড়ে দেখবে। ইন্টারভাল এবং রেশিও স্কেলের ক্ষেত্রে। আর অর্ডিনাল ডেটা, এটা যখন কন্টিনিউয়াস হয়ে থাকে তখনই একমাত্র মিনটা ইউজ করা যেতে পারে। কোন ক্ষেত্রে করা যায় না, নমিনালের ক্ষেত্রে যায় না, অর্ডিনালেও যায় না, যখন আবার এইটা তাহলে ডিসকন্টিনিউয়াস হবে। এখানে বলেছে কন্টিনিউয়াস হলে তবেই যাবে, তাহলে ডিসকন্টিনিউয়াস হলে এটা কিন্তু যাবে না। আর কোন ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হবে না, সেটা সামারাইজ করার ক্ষেত্রে, যে টোটাল একটা ক্লাসের মধ্যে মানে মোটামুটি ভাবে এই যে সামারাইজ করা, যে একটা মূল জিস্ট তুলে ধরা। নাম্বার কেউ হয়তো মানে কম পাবে, বেশি পাবে, মাঝারি পাবে, তাহলে টোটালটাকে যোগ করে নিয়ে একটা মোটামুটি মূল জিস্ট তুলে ধরা, যে আমার গড়ে এই কাজ হয়েছে বা এত নাম্বার পেয়েছে বা এত অ্যাচিভ করেছে, এটিসি যাই হোক না কেন। তাহলে এই ক্ষেত্রে যখন কোনো কিছু নিউমেরিক্যাল সামারাইজ করতে হয় তখন মিনটা ইউজ করাটা বেটার হয়ে থাকে। আর মিডিয়ান কোন ক্ষেত্রে সব থেকে ব্যবহার করা যেতে পারে, ইন্টারভাল এবং রেশিও, এটাও কিন্তু ইন্টারভাল এবং রেশিওর ক্ষেত্রে ব্যবহার করা গেল, মিডিয়ানটাও ইন্টারভাল এবং রেশিওর ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যখন এই স্কেলগুলো আমাদের ইভালুয়েশন মানে ইউনিট 9-এ আছে, স্কেলগুলো যখন পড়বে তখন দেখবে যে মিন, মিডিয়ান, মোড, এই তিনটেই ইন্টারভাল এবং রেশিও স্কেলে ইউজ করা যেতে পারে, কিন্তু প্রথম দুটো স্কেলে নমিনাল এবং অর্ডিনালে যায় না। আর কোন ক্ষেত্রে যায় না মিডিয়ান, নমিনাল এবং অর্ডিনালে, স্বাভাবিক বললাম এই ক্ষেত্রে যাবে না এরা। আর কোন ক্ষেত্রে সব থেকে বেশি আইডিয়াল না, যখন ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন হচ্ছে, অর্থাৎ যখন মুক্ত ডিস্ট্রিবিউশন বা পরিবেশনটা হচ্ছে, তখন কিন্তু এটা মিডিয়ানটা করা সম্ভব মানে আইডিয়াল হয়ে থাকে বা বেটার হয়ে থাকে। আর মোড কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, নমিনাল ক্ষেত্রে, অর্ডিনাল ক্ষেত্রে, এবং ইন্টারভাল এবং রেশিও ডেটা মেজার করতেও কিন্তু মোড প্রয়োজন হতে থাকে। তাহলে মোড চারটে স্কেলের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একমাত্র, কারণ নমিনাল এবং অর্ডিনাল স্কেলেও শুধুমাত্র কি ওখানে নাম্বারিংটা করা হয়, এই জন্য ওখানে মোডটা প্রয়োজন। কিন্তু কোন ক্ষেত্রে প্রয়োজন নয়, যখন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হবে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো না। আর কোন ক্ষেত্রে মানে আইডিয়াল হয়, সেই একই নমিনাল, অর্ডিনাল এবং ডিসক্রিট ডাটা। ডিসক্রিট বলতে যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিন্তু এটা নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই গেল মিন, মিডিয়ান, মোড।
তাদের একটা তুলনামূলক আলোচনা কোন ক্ষেত্রে করা যায় এবং এই স্কেল রিলেভেন্স কোন ক্ষেত্রে করা যায় বা যায় না, সামগ্রিক বিষয়। এবারে তোমাদের কাছে আমার তরফ থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রত্যেকে একটু যদি আনমিউট করে পার্টিসিপেট করো খুব ভালো হয়। প্রথম প্রশ্নটার বলা হয়েছে যে মোড কত হবে। 8 হবে স্যার। আচ্ছা, হ্যাঁ, 8টা 4বার আছে। 8টা 4বার রয়েছে, সুতরাং এইটি সঠিক উত্তর। 4বার না 5বার আছে, সুতরাং 8 হবে মোট। এইখানে 70 থেকে 80 এই রাশিমালার শ্রেণী সীমানা কত? বিটটা হবে স্যার। এখানে যে পয়েন্ট, এগুলো কিন্তু পয়েন্ট, হ্যাঁ, এগুলোকে হাইফেন ভেবে নিও না, এগুলো পয়েন্ট আছে। বি হবে স্যার। বি, ভেরি গুড, বি হলো সঠিক উত্তর, কারণ 0.5 মাইনাস হচ্ছে 0.5 প্লাস হচ্ছে, 69.5 থেকে 80.5। গুড। এই ক্ষেত্রে বলো একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ কোনটা? সংখ্যা ছাত্র হবে। সংখ্যা সি হবে। আর একজন কেউ কিছু বলছিলে, সময় বললে না? সংখ্যা, ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা, একদম ঠিক, ভেরি গুড। একটা অবিচ্ছিন্ন চল? সবগুলো হবে স্যার, সবগুলি। সবগুলো। একদম। এর সব থেকে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? এ গড় হবে তো। গড়, একদম, এটা তো কমন ব্যাপার। এটা বলো কেন্দ্রীয় প্রবণতার সব থেকে দ্রুত গতি পদ্ধতি কোনটি? সি। সি, গুড, ভেরি গুড। মোড হচ্ছে সব থেকে দ্রুততম পদ্ধতি। নেক্সট, পরিসংখ্যা বণ্টনের সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে ব্যবধানকে কি বলা হয়? বি প্রসার। আর কেউ কিছু? স্যার বি হবে, প্রসারই হবে। হুম, একদম ঠিক, ভেরি গুড। কোন স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে কি বলা হয়? পরিসংখ্যা। হ্যাঁ স্যার, অপশন এ হবে। গুড, অপশন ই। এটা বলো কোন শ্রেণীবিভাগের দুই প্রান্তকে বলা হয় ওই শ্রেণীর শ্রেণীসীমা। একদম, শ্রেণীসীমা হবে সঠিক উত্তর, কারণ প্রসার তো মিডিলেরটা, আর শ্রেণী বিন্যাসও নয়, পরিসংখ্যাও নয়, তাহলে শ্রেণীসীমা দুই প্রান্ত। ওকে, আজকে এই পর্যন্তই আলোচনা কমপ্লিট হলো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। বলছি স্যার, ওই যে আপনি যেটা বললেন অ্যাবসলিউট ভ্যালু বা হচ্ছে যেটা এক্সট্রিম ভ্যালু বললেন হুম হুম। স্যার, ওইটা একটু আমাকে এক্সট্রিম ভ্যালু মানে স্যার প্রান্ত সীমা এই অর্থে কি? না, উম, প্রান্ত সীমা নয়, এক্সট্রিম ভ্যালু বলতে ওই রাশিমালার মধ্যে সর্বোচ্চ নাম্বারটাকে বোঝাচ্ছে। সর্বোচ্চ, ওকে হুম স্যার, ওকে। হুম আর স্যার একটা, যেটা আপনি ওই যেটা হচ্ছে ইভেন নাম্বার এবং অড নাম্বার দিয়ে যেটা মিডিয়ান এ করলেন স্যার, হুম হুম। ওখানে অড নম্বর দিয়ে যখন করছি তখন স্যার আমাদের ওই সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, কিন্তু দুটোতেই স্যার অ্যাসেন্ডিং ওই অর্ডারে সাজাতে হবে, দুটোতেই, মানে আচ্ছা মিডিয়ান আচ্ছা, করতে গেলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। ওকে স্যার। হুম, আচ্ছা, আর কোনো কোয়ারিস? ওকে স্যার, থ্যাংক ইউ, ক্লাসটা ভালো লেগেছে। আচ্ছা স্যার আমার যে ধারণাগুলো জানা ছিল না প্রথম থেকে, সেগুলো বুঝতে পেরেছি ক্লাসে, ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা। স্যার, খুব ভালো হয়েছে ক্লাস। হুম, ঠিক আছে।
ওকে, তাহলে আজকের মতো স্যার বলছিলাম কি আমাদের তো স্যার একটু বলছি স্যার, বলছি হ্যাঁ স্যার আমাদের পরীক্ষা তো মাদ্রাসা সার্ভিস তো আপনি তো জানেন স্যার হ্যাঁ যে হ্যাঁ, টাইম তো আমাদের খুব কম আছে। তো একদমই স্যার তো। আমাদের আমরা যে মানে আমরা ক্লাস তো করতে চাই, ক্লাস তো হুম, আমি করতে চাই স্যার। বলছি আমাদের কিভাবে ক্লাসটা হবে বা কি কি মানে একটু প্ল্যান যদি বলে দেন খুব ভালো হয় শর্টে। আচ্ছা, যেহেতু মার্চের 3 তারিখে তোমাদের নোটিফিকেশন জারি হয়ে গেছে পরীক্ষার জন্য, এখন এটাকে ধরে নিতে হবে। এবারে কোনো কারণে পিছবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তো আমাদের টার্গেট থাকবে মার্চের 3 তারিখই। তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমাদের হাতে টাইম রয়েছে মাত্র 1 মাস 10 দিন, 15 দিন। তাহলে 1.5 মাস টাইম থাকছে, কিন্তু 1.5 মাসের মধ্যে এই সিলেবাসটা যদি উইকলি এমনিতে 2 দিন করে পড়ানো হয় সেক্ষেত্রে পসিবল নয় কমপ্লিট করাটা। তো সেটা অবশ্যই মানে আমাদের যেটা এই মুহূর্তে এই টার্গেটটাকে সামনে রেখে যেটা সিস্টেমটা চলবে যে 1.5 মাসের মধ্যেই উইকলি যতটা সম্ভব বেশি, সেটা 4 দিনও হতে পারে 5 দিনও হতে পারে, ক্লাস করিয়ে পুরোটাকে কমপ্লিট করে দেওয়া। সিলেবাসটা মানে এই নয় যে দায়সারা কাজ করে কমপ্লিট করে দেওয়া, সেটা আমার এখানে এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে দু একজন, এরাও আরো ভালো বলতে পারবে যে কিভাবে হয়। আমার যেটা সিস্টেম থাকে যে এক তো তোমাদের আমি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি, এবং এইভাবেই পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে পড়ানো হয়ে থাকে, এবং এইটা আমার কিন্তু রেকর্ড হচ্ছে। এই রেকর্ডিংটা তোমরা ইউটিউবে লাইফ টাইম পেয়ে যাবে, মানে আমি লিংক প্রোভাইড করব, সেই লিংকটা থেকে তোমরা ঢুকতে পারবে এইটা। এবং প্রত্যেক ক্লাসের পরে পরেই মক টেস্টের জন্য কোয়েশ্চেন দেওয়া হয়, কিন্তু আমি কোনোটাই হোম ডেলিভারি মানে এরকম হার্ড কপি দিই না, সবই সফট কপি যায়, তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এবারে ক্লাসটা কোনোদিন হয়তো আম, সেটা অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করছে, যদি সকালের দিকেও টাইম হয় আমার হবে, 2টো দিন হয়তো সকালে আমি টাইম দিতে পারবো, আর 2টো দিন আমি রাত্রিতেও দিতে পারবো। এবারে যদি তোমাদের সকালে হয় তাহলে আমি সকালে অ্যাডজাস্ট করতে পারি, আর না হলে আমি স্বাভাবিকভাবে রাত্রিতেই করাই মেনলি, এই রকমই 7:30 থেকে। তবে এমনিতে স্যার দুদিন করে সকালে ক্লাস তো হতো। স্যার বলছিলাম সকালে আমার অসুবিধা হবে স্যার, আচ্ছা আচ্ছা সকালে একটু আমার প্রবলেম আছে স্যার। আচ্ছা, তাহলে আমাকে রাত্রিতেই করাতে হবে, মানে সেটা অবশ্যই তোমাদের উপরেই নির্ভর করছে, যেমন তোমাদের ইয়ে থাকবে, সময় সুযোগ হবে, কারণ সবাই কাজ করে বিভিন্ন জায়গাতে, এটা স্বাভাবিক ব্যাপার হয়েই থাকে। তো মোটামুটি ভাবে ধরে রাখো এই সন্ধ্যা 7:30 থেকেই ক্লাসটা থাকে। এবারে সেটা ডেটটা যেহেতু আগে 2 দিন করে ছিল, সেই 2 দিনের ডেটটা এখন ঠিক আমি বলতে পারতাম, কিন্তু যেহেতু মাত্র 1.5 মাসের মধ্যে পুরো বিষয়টাকে কভার আপ করতে হবে, সেই ক্ষেত্রে মানে ডেটটা অনেকটা আমাকে একটু অ্যাডজাস্ট করে তারপরেই বলতে হবে, এই মুহূর্তেই বলতে পারবো না। আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফোন করবে জানাবো। ওকে স্যার, আজকে তো আমাদের ডেমো ক্লাসটা খুব ভালো হয়েছে স্যার, আপনি খুব ভালো করিয়েছেন। কিন্তু স্যার স্যার একটা জায়গায় আমাদের স্কিপ করে গেলেন প্রসেসিং এ। হ্যাঁ বলো। ওই এক্সাম যেগুলো আপনি নেন মক টেস্ট গুলো ও, সেগুলো তো আপনি অ্যানালাইজও করে দেন, সেটাই তো হ্যাঁ বললেন হ্যাঁ না। হ্যাঁ ঠিক ঠিক। ওটাই তো মেন। একদম, হ্যাঁ।